বৈজ্ঞানিক কল্পকাহিনী শূন্য, লিখেছেন হুমায়ুন আহমেদ। পর্ব 2। প্রতিবারের মতোই আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। মনসুর সাহেব থাকেন আজিজ খাঁ ব্যাপারীর গুদামঘরের উপরে। কোরোগেটের টিনের দেওয়ালে ঘেরা গুদামঘর, তার উপরে দুটা ঘর। একটাই থাকেন মনসুর সাহেব, অন্য ঘরটি খালি। আজিজ খাঁ বললেন, স্যার, ইচ্ছা করলে এই ঘরটা আপনি ব্যবহার করতে পারেন। একটাই ঘুমাবেন, অন্যটায় লেখাপড়ার কাজ করবেন। মনসুর সাহেব রাজি হননি। তার জন্য একটা কামরাই যথেষ্ট, দুইটা কামরা মানেই বাহুল্য। তিনি সারা জীবন বাহুল্য বর্জন করতে চেয়েছেন। নিজের ঘরটা তিনি তার প্রয়োজন মতো সাজিয়ে নিয়েছেন। বড় একটা খাট আছে, ছোট খাটে তিনি শুতে পারেন না। ঘুমাবার সময় হাত পা চড়িয়ে ঘুমাতে ভালো লাগে। খাটের সঙ্গে টেবিলটাও বড়। ঘরে কোনো চেয়ার নেই। খাটে বসে যেহেতু টেবিলে লেখালেখি করা যায়, কাজে চেয়ার তার কাছে বাহুল্য বলে মনে হয়। একটা আলনা আছে, আলনা তার জন্য প্রয়োজনীয়। কাপড় চোপড় সামনে থাকে, যখন যেটা দরকার হাত বাড়িয়ে নিতে পারেন। তার ঘরে শৌখিন জিনিসের মধ্যে একটা সিলিং ফ্যান আছে, নতুন সিলিং ফ্যান, এর পাখা খবরের কাগজ দিয়ে মোড়া। আজিজ খাঁ ব্যাপারীর সিলিং ফ্যান লাগিয়ে দিয়েছেন। ইলেকট্রিসিটি নেই বলে সিলিং ফ্যান কখনো চলে না। নেত্রকোনা শহরে ইলেকট্রিসিটি আছে। আজিজ ব্যাপারীর গুদাম শহরের বাইরে বলে ইলেকট্রিসিটির লাইন এখনো দেয়নি, তবে পোল বসাচ্ছে। খুব শিগগির ইলেকট্রিসিটি চলে আসার কথা। মনসুর সাহেবের জায়গাটা খুব পছন্দ, নিরিবিলির কারণেই পছন্দ। গুদামে যখন মাল তোলা হয় কিংবা মাল খালাস করা হয়, তখন কিছু হইচই থাকে, বাকি সময়টা শুনশান নীরবতা। গুদামের দুজন দারোয়ানের একজন কোনো কথাই বলে না, অন্যজনের কথা বলার প্রচণ্ড নেশা। কথা বলার লোক পায় না বলে সেও কথা বলতে পারে না। এই দারোয়ানের নাম হরমুজ মিয়া। সে মনসুর সাহেবের খাওয়া দাওয়া দেয়। এই কাজের জন্য মাসে তাকে 50 টাকা করে দেওয়া হয়। মনসুর সাহেবের খাওয়া দাওয়ার ব্যবস্থা অত্যন্ত সরল। তিনি বলে দিয়েছেন, এক পদের বেশি দ্বিতীয় পদ সে কখনো রান্না করা হয় না, যেন রান্না করা না হয়। দ্বিতীয় পদ মানে বাহুল্য। হরমুজ মিয়ার উপর কঠিন নির্দেশ থাকা সত্ত্বেও সে প্রায় এটা ওটা রেঁধে ফেলে। সিমের ভর্তা, পাকা টমেটোর ভর্তা, কুমড়ো ফুলের বড়া। তারপরে মনসুর সাহেব বিরক্ত হন, কিন্তু হরমুজের কিছু বলতে পারেন না, কারণ তিনি জানেন মানুষ মাত্রই বাহুল্য প্রিয়। একটা বাড়ি মানুষের জন্য যথেষ্ট। তারপরেও টাকা থাকলে সে 2-3টা বাড়ি বানাবে। আজিজ ব্যাপারী নেত্রকোনা শহরে 3টা বাড়ি, এখন আবার ঢাকা সুবহানবাগ এলাকায় বাড়ি বানাচ্ছে। বাড়ি বানানোর খবর দেওয়ার জন্য সে মনসুর সাহেবের কাছে এসেছিল। মনসুর সাহেব বললেন, এতগুলো বাড়ি তোমার দরকার কি? একটা মাকড়সাকে দেখো, সে একটাই বাড়ি বানায়, সুতার তৈরি একটা ঘর। কোনো মাকড়সা দেখবে না যে 4-5টা ঘর বানিয়ে রেখেছে। আজিজ খাঁ বিনয়ের সঙ্গে বললেন, যথার্থ বলেছেন স্যার, যথার্থ কথা। তবে ব্যাপার হলো কি, বাড়িগুলো ভাড়া দিয়ে আয় হয়, ফিক্সড ইনকাম মাসের শেষ হতে চলে আসে, চিন্তা ভাবনা করা লাগে না। এই ইনকাম দিয়েই বা তোমার প্রয়োজন কি? খরচ বরচ আছে, টাকার দরকার কখনো শেষ হয় না। তারপর ধরেন টাকার কারণে দান খয়রাত করতে পারি, এতে সওয়াব হয়। স্যার, শুনলে সুখী হবেন, নিজের খরচে আমি একটা হাফিজিয়া মাদ্রাসা করে দিয়েছি। ভবিষ্যতে একটা মসজিদ বানানোর ইচ্ছা আছে। মাকড়সার তো আর মাদ্রাসা দিতে হয় না, মসজিদও বানাতে হয় না। আজিজ ব্যাপারীর হাস্যকর যুক্তিকে রাগে গা জ্বলে যাওয়ার কথা। মনসুর সাহেব তেমন রাগ হয়নি। নির্বোধ মানুষের মতো কথা ধরতে নেই, নির্বোধ মানুষের সকল কথা ধরতে নেই, নির্বোধ মানুষের যুক্তিও শুনতে নেই। আজিজকে তিনি নির্বোধ শ্রেণীর একজন হিসেবে জানেন। নির্বোধের প্রতি এক ধরনের মমতা মানুষের থাকে, তারও আছে। আজিজ খাঁ গৌর বিষয়িক মানুষ। বৈষয়িক মানুষের বিষয় ছাড়া অন্য কিছু ভালোবাসতে পারে না, তাদের সেই ক্ষমতা থাকে না। কিন্তু আজিজ খাঁ সত্যিকারের অর্থেই মনসুর সাহেবকে ভালোবাসেন। নতুন প্যান্ট কিনে এনে লাগিয়ে দেওয়ার পেছনে তার ভালোবাসাই কাজ করেছে, অন্য কিছু না। তার গুদামঘর পর্যন্ত ইলেকট্রিসিটির লাইন আনার জন্য তিনি সাব ডিভিশনের ইঞ্জিনিয়ারকে 1000 টাকা ঘুষ দিয়েছেন। মনসুর সাহেবকে পেলেও যেন পোলাওয়ের চালের ভাত রান্না করে দেওয়া হয়। সেই জন্য মাসের শুরুতেই তিনি আধমন চিনি গুঁড়া চাল
হরমুজের কাছে পাঠিয়ে দেন। হরমুজকে বলা হয়েছে এই ব্যাপারে যেন সে গোপন রাখে। হরমুজ সেই পোলাওয়ের চাল বাজারে বিক্রি করে দেয়, কারণ সে লক্ষ্য করেছে মনসুর সাহেব পোলাওয়ের চাল এবং সাধারণ চালের পার্থক্য ধরতে পারেন না। কয়েকবার সে পোলাওয়ের চালের ভাত রেঁধে দিয়েছে। মনসুর সাহেব একটা শব্দও করেননি। আজিজ ব্যাপারীর এই বাড়িতে মনসুর সাহেব আছেন গত 11 বছর ধরে। প্রতি মাসেই গড়ে থাকা ভাড়া বাবদ 30টা টাকা নিজে আজিজ ব্যাপারীকে দিয়ে তার কাছ থেকে রসিদ নিয়ে আসেন। তিনি জানেনও না 11 বছর আগে 30 টাকার যে মূল্য ছিল আজ সেই মূল্য নেই। 1 কেজি চিনির দামই 30 টাকা। জগৎ সংসার থেমে নেই, শুধু মনসুর সাহেব থেমে আছেন। তিনি তা জানেন না। চোখের সমস্যা নিয়ে মনসুর সাহেব অসময়ে তার ঘরে ফিরে এলেন। তালা খুলে বিছানায় শুয়ে পড়লেন। দুপুরে তার ঘুমানোর অভ্যাস নেই। আজ বিকেল পর্যন্ত ঘুমালেন। ঘুম ভেঙে মুখ ধুতে গিয়ে লক্ষ্য করলেন চোখ জ্বালা করছে। তার বুড়ো কুঞ্চিত হলো। চোখ জ্বালা করলে তো সমস্যা, রাত জেগে কাজ করতে হয়। চোখ জ্বালা করলে কাজ করবেন কিভাবে? ডাক্তারের কাছ থেকে ঘুরে আসাই ভালো। তাছাড়া ঘরে কাগজ নেই, কাগজ কিনতে হবে, কলমের কালি কিনতে হবে। বল পয়েন্ট তিনি লিখতে পারেন না। আরও কিছু টুকটাক জিনিস বোধ হয় লাগবে। চিনি নেই, লেবু নেই। রাতে ঘুমানো যাবার আগে 1 গ্লাস লেবুর শরবত খান তিনি। এটাও এক অর্থে বাহুল্য, তবে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস খুব খারাপ জিনিস। অভ্যাস মানুষকে বিলাসী করে। স্যার, কি নিদ্রা করতেছেন? হরমুজ মিয়া দরজা দিয়ে মাথা ঢুকিয়ে হাসি মুখে তাকিয়ে আছে। কঠিন কঠিন বাক্য ব্যবহার করে সে আনন্দ পায়। কি হরমুজ, কি ব্যাপার হরমুজ? আপনার কাছে একটা আবেদন ছিল। বলো। হরমুজ ঘরে ঢুকল। দীর্ঘ কোনো গল্পের প্রস্তুতি সে নিচ্ছে। 1-2 কথায় সে মনের ভাব প্রকাশ করতে পারে না। স্যার, আমার মধ্যম কন্যার শাদী হয়েছে সন্ধিকোনায়। জামাই গরামির কাজ করে। চৈত্র মাসে এর আর কোনো কাজ কাম থাকে না। মনসুর সাহেব হরমুজের গল্প সংক্ষেপ করার জন্য বললেন, সাহায্য চাও? জি না, সাহায্য না। তাহলে কি? মেয়েটা সন্তান হবে। এর আগে একবার গর্ভ নষ্ট হয়েছে। আমাকে বললেন মদনপুরের পীর সাহেবের ফুল গাছ থেকে একটা পুষ্প তার জন্য নিয়ে যেতে। ছুটি চাও? জি, 2 দিনের ছুটি। যাও। আপনার খাওয়া দাওয়া? আমার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। একজন তো আছেই, বশির আছে না? যে না, বশির ছুটি নিয়ে চলে গেছে, অসুবিধা নেই। বাইরে টাইরে ভ্রমণের জন্য গেলে গেটে তালা দিয়ে যাবেন। এই যে স্যার, তালা চাবি। আচ্ছা, ঠিক আছে। ভয় পাবেন না তো স্যার? না, ভয় পাবো না। ভয় পাবার কিছু আছে? জি না, ভয়ের কিছু নাই। তবে স্যার, সত্য কথা বলতে কি জিনের সামান্য উপদ্রব আছে। একটা দুষ্টু জিন আছে, গ্রামেই থাকে, মাঝে মধ্যে ফাজলামি করে। একবার কি হয়েছে স্যার শুনেন। শ্রাবণ মাস, ঝুম বৃষ্টি। তুমি এখন যাও হরমুজ, আমার শরীর ভালো না, আমি একটু বিশ্রাম করব। জি আচ্ছা। এরকম ছোট্ট আবেদন ছিল স্যার। আরেকটা ছোট্ট আবেদন ছিল স্যার। অপরাধ না নিলে নিবেদন করি। আমি স্যার এই যে ছুটি নিয়ে চলে গেলাম, এটা সাহেবকে বলবেন না। আজ কিছু জিজ্ঞেস না করলে অবশ্যই বলবো না, তবে জিজ্ঞেস করলে তো বলতেই হবে। আমি মিথ্যা বলি না। মাঝে মধ্যে 2-1টা মিথ্যা বললে কিছু হয় না স্যার। সত্য যেমন আল্লাহ পাকের সৃষ্টি, মিথ্যাও তেমন আল্লাহর সৃষ্টি। তুমি এখন যাও হরমুজ। হরমুজ চলে গেল। তবে যাবার আগে অত্যন্ত বিনয়ের সঙ্গে মনসুর সাহেবের পা ছুঁয়ে সালাম করল। স্যার, গরিবের জন্য একটু দোয়া রাখবেন। আচ্ছা, রাখবো, দোয়া রাখবো। তুমি এখন যাও। আজকে একা পেলে যেতে খুব পেরেশান, কিন্তু তুমি যাও তো। মনসুর সাহেব সন্ধ্যার আগে আগে নেত্রকোনা শহরের দিকে রওনা হলেন। যে কাজগুলো সারতে হবে সেগুলো হচ্ছে: 1 কাগজ কিনতে হবে, 2 চিনি কিনতে হবে, 3 লেবু কিনতে হবে, 4 ডাক্তার বজলুর রহমানকে চোখ দেখাতে হবে, 5 পয়েন্টেন্ট পেনের কালি কিনতে হবে। মোট 5টা কাজ। 5 সংখ্যাটা ইন্টারেস্টিং, মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, সংখ্যার জগতের চতুর্থ প্রাইম নাম্বার। প্রথমটা হলো 1, তারপর 2, তারপর 3, তারপর 5, 5-এর পর 7, 7-এর পর 11, 11-এর পর 13, 13-এর পর 17।
17 পর 19। 1 থেকে 10, 10-এর ভেতরে প্রাইম নাম্বার হলো 5টা। 10 থেকে 20-এর ভেতর 4টা। 20 থেকে 30-এর ভেতর মাত্র 2টা। সংখ্যা বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রাইম নাম্বার সংখ্যা কমে যাচ্ছে। 30 থেকে 40-এর ভেতর মনসুর সাহেব মাথা থেকে মৌলিক সংখ্যার চিন্তা ভাবনা দূরে সরিয়ে রাখার চেষ্টা পারছেন না। সারাক্ষণ মাথায় এসব ঘুরলে ভালো লাগে না। আকাশে মেঘ জমছে। চৈত্র মাসের আকাশে মেঘ জমতে শুরু করার অর্থ ভালো না, ঝড় হবে। খোলা মাঠে ঝড়ের ভেতর পড়ার অভিজ্ঞতা ভয়াবহ হবার কথা। মনসুর সাহেবকে তেমন উদ্বিগ্ন দেখা গেল না, অথচ তার মতো আরও যারা শহরের দিকে যাচ্ছে তারা উদ্বিগ্ন, দ্রুত হাঁটছে, বারবার আকাশের দিকে তাকাচ্ছে। সবচেয়ে বড় আশঙ্কা হলো শিলাবৃষ্টি। চৈত্রের শেষাশেষি আকাশ ঘন কালো হয়ে উঠলে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকে। খোলা মাঠে শিলাবৃষ্টি হাতে পড়লে ভয়াবহ সমস্যা। আশ্রয় নেবার জায়গা নেই। ইউনিয়ন বোর্ডের এই রাস্তা নতুন হয়েছে। রাস্তার দুপাশে গাছপালা কিছুই নেই। বছর 2 আগে বন বিভাগের চারা লাগিয়েছিল। 1 সপ্তাহের মধ্যে ছাগলে খেয়ে পরিষ্কার করে ফেলেছে। ছোট বাজারে আজিজ ব্যাপারীর একটা স্টেশনারি দোকান আছে। মনসুর সাহেব সেখান থেকে কাগজ কালি কিনলেন। দাম দিতে হলো না, তার খাতায় লিখে রাখে। মাসের শুরুতে বিল করে টাকা নেয়। মনসুর সাহেব ক্ষীণ সন্দেহ এরা হিসেবে কোনো গন্ডগোল করে, কারণ তিনি প্রচুর কাগজ কেনেন, কিন্তু বিল এত কম হয়। আজিজ ব্যাপারীকে তিনি তার সন্দেহের কথা বলেছিলেন। আজিজ বলেছে, এসব নিয়ে আপনি ভাইবেন না স্যার, আমরা পাইকারি হিসেবে বিল করি, এতে খানিকটা কম হয়। আজিজ আজ দোকানে ছিল না। তার এক কর্মচারী বদরুল কাগজ এবং কালির পলিথিনের ব্যাগে ভরতে ভরতে বললেন, দিনের অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাড়ি চলে যান স্যার, জ্বর হবে। স্যারের সঙ্গে কি ছাতা আছে? না, একটা ছাতা নিয়ে যান। ছাতা নিব না, আমার ছাতা খুব হারালে হারাবে, ছাতাটা নিয়ে যান। আমি বরং একটা রিক্সা ঠিক করে দিই, রিক্সা আপনাকে নিয়ে যাবে। বৃষ্টি শুরু হয়ে গেলে রিক্সা পাবেন না, কাঁচা রাস্তা, রিক্সা যাবে না। না না, রিক্সা লাগবে না, রিক্সায় আমি চড়ি না। রিক্সায় ঝাঁকুনিতে আমার চিন্তার অসুবিধা হয়। দোকানি বিস্মিত হয়ে বলল, কি চিন্তা? মনসুর সাহেব বিব্রত গলায় বললেন, তেমন কিছু না, হাঁটতে হাঁটতে যা মাথায় আসে। যেমন ধরো প্রাইম সংখ্যা। সেটা কি? মৌলিক সংখ্যা। যে সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ও 2 ছাড়া, 1 এই দুটি ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ দেওয়া যায় না। যেমন ধরো 3 একটা মৌলিক সংখ্যা, আবার 4 মৌলিক সংখ্যা না। 4কে তুমি 2 দিয়ে ভাগ দিতে পারছো। তারপর আসে 5 মৌলিক সংখ্যা। 5-এর পর আসে 7। বদরুল হৎসুকির গলায় বললেন, আর বলতে হবে না স্যার, মাথা আউলা হয়ে গেছে। আপনি হাঁটতে হাঁটতে এসব চিন্তা করেন? হ্যাঁ। কি হয় এসব চিন্তা করে? কিছু হয় না, মনের আনন্দ। স্যার, এর মধ্যে আনন্দের কি আছে? মনসুর সাহেব আনন্দের কারণ ব্যাখ্যা করতে পারলেন না। ব্যাখ্যা তার নিজেরও জানা নেই। চিন্তা করলে আনন্দ হয়, এটাই প্রচুর জানেন। মনসুর সাহেব বললেন, কাগজ কতগুলো দিয়েছ? 3 দিস্তা দিয়েছি স্যার। আরও লাগবে? আরও কিছু দিয়ে দাও, কাগজ এখন বেশি লাগে। প্রতি সপ্তাহে কাগজ নেন আপনি? স্যার, এত কাগজ দিয়ে কি করেন? হিসাব নিকাশ করি। কিসের হিসাব নিকাশ? মানে একটা অঙ্ক করছি, জটিল অঙ্ক। মানে ঠিক? বদরুল হাঁ করে তাকিয়ে রইল। সে এই দোকানের কাজ করছে বেশি দিন না, 3 বছরের মতো হবে। এই 3 বছর ধরে সে এই মানুষটাকে কাগজ দিয়ে যাচ্ছে। কোনো সপ্তাহে 3 দিস্তা, কোনো সপ্তাহে 5। স্যার, অঙ্ক কি? অঙ্কটা কি? তেমন কিছু না, শখের একটা ব্যাপার। যাই, কেমন? চা খেয়ে যান স্যার। জ্বর বদলার দিন, চা খেলে ভালো লাগবে। জ্বর বদলা কোথায়? এখনো নাই, তবে স্যার শুরু হবে। চা খেতে ইচ্ছে করছে না। একটু খান স্যার। আপনি কিছু না খেয়ে শুধু মুখে চলে গেলে সাহেব রাগ করবেন। চা আনতে ফ্লাক্স নিয়ে লোক গেছে, এসে পড়বে। মনসুর সাহেব বসলেন। বদরুল বলল, আপনার অঙ্কটার বিষয়ে কিছু বলবেন স্যার, শুনি। শখের একটা অঙ্ক করছেন, শুনেই কেমন লাগে। অঙ্কের আর মানসংখ্যা, এই 2-এর নাম শুনলেই এখনো কলিজা কাঁপে। তাও ভালো, এখনকার ছাত্রদের মন সংখ্যা করতে হয় না।
মনের দামের বামে ইলেক মাত্র দিলে ওরে বাপরে কি জিনিস ছিল স্যার। আপনার অঙ্কটা কি? ওটা হলো তোমার পিবোনাক্কি রাশিমালা একটা কাজ। বদরুল হতভম্ব হয়ে বলল, কি রাশিমালা বললেন? পিবোনাক্কি। ত্রয়োদশ শতাব্দীর এক বিখ্যাত গণিতবিদ লিওনার্দো পিবোনাক্কি এই রাশিমালা বের করেছিলেন। মরবার সময় তিনি বলে গিয়েছিলেন প্রকৃত মূল রহস্য এই রাশিমালাতে আছে। স্যার বলেন কি? মৃত্যুর সময় তিনি খুব আফসোস নিয়ে মারা গিয়েছিলেন। আফসোস কি জন্য স্যার? রহস্যময় এক রাশিমালা বের করলেন তিনি, কিন্তু সেই রাশিমালা নিয়ে কাজ করে যেতে পারলেন না, এই নিয়ে আফসোস। মৃত্যুর সময় চিৎকার করে বলেছিলেন, হে ঈশ্বর, আমাকে আর মাত্র 3 বছর আয়ু দাও, মাত্র 3। আহ বেচারা, আর তিনি 3 বছর বাঁচলে পাটাপাটি হয়ে যেত, তাই না স্যার? মনসুর সাহেব এই কথার কোনো উত্তর দিলেন না। চা এসে গেল। তিনি চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছেন। ঠান্ডা চিনির শরবত, না খেলে বদরুল মন খারাপ করবে বলেই খাওয়া। পিক্কি রাশিমালার ব্যাপারে কি স্যার? পিক্কি না, পিবোনাক্কি। আমাদের সাধারণ রাশিমালা তো তুমি জানোই। জানি না স্যার, অঙ্কে আমি মারাত্মক কাঁচা। মিট্টিকে 41 পেয়েছি। অঙ্কে স্যার আমি এত নম্বর পেয়েছি শুনে কি যে অবাক হয়েছিলাম। আমি স্যার কিছুই জানি না। মনসুর সাহেব সহজ গলায় বললেন, অবশ্যই জানো। 1 2 3 4 5 6 এ হলো সাধারণ রাশিমালা, এটা জানো? এরকম আরও রাশিমালা আছে, যেমন শুধু মৌলিক সংখ্যা রাশিমালা 1 3 5 7 9 11। পিবোনাক্কি রাশিমালা হলো 1 1 2 3 5 8 13 21 34 55 89। একেবারে বেরাসেরা অবস্থা। না, বেরাসেরা না। এই রাশিমালার বৈশিষ্ট্য হচ্ছে রাশিমালার প্রতিটি সংখ্যা হলো আগের 2টি সংখ্যার যোগফল। যেমন ধরো, এই রাশিমালার চতুর্থ সংখ্যা হলো 5। 5 হলো দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার যোগফল। বড়ই রহস্যময় রাশিমালা। আমি তো স্যার কোনো রহস্যই দেখতে পাচ্ছি না। তুমি তো অঙ্ক নিয়ে চর্চা করো না, তাই এই রাশিমালার রহস্য ধরতে পারছো না। এই রাশিমালা 11 নম্বর সংখ্যা হলো 89। রাশিমালার প্রথম সংখ্যা 1কে যদি তুমি 89 দিয়ে ভাগ দাও, তাহলে আবার এই রাশিমালা দিয়ে আসে। যেমন 89 ভাগের 1 সমান সমান 0.01123581321। বদরুল চোখ বড় বড় করে তাকালো, কিছু না বুঝেই চোখ বড় করলো। পাগলা ধরনের লোক আগ্রহ নিয়ে একটা কথা বলছে, সেই সব কথা বিস্মিত হয়ে না শুনলে ভালো দেখায় না, এই কারণে বিস্মিত হলেন। মনসুর সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, প্রকৃতিতে পিবোনাক্কি সিরিজের খুব প্রয়োজন দেখা যায়। সূর্যমুখী ফুলের পাপড়ির বিন্যাস এই রাশিমালার অনুসারে হয়। শামুকের যে স্পাইরাল, তাও এই রাশিমালার অনুসারে হয়। সমুদ্রের এক ধরনের লাল কাঁকড়া থাকে, সেই কাঁকড়া যেসব নকশা বালিতে তৈরি করে, তার মধ্যে থেকে পিবোনাক্কি রাশিমালা। বলেন কি? শীতের সময় সাগর পাড়ি দিয়ে অতিথি পাখিরা যে আসে, ওরা ঝাঁক বেঁধে উড়ে। যাকে পাখির সংখ্যা পিবোনাক্কি রাশিমালার যেসব সংখ্যা আছে তার বাইরে কখনো হয় না। যেমন ধরো, একটা ঝাঁকে 21টি পাখি থাকতে পারে, কিন্তু কখনো 22 বা 23 পাখি থাকবে না, কারণ 22 বা 23 পিবোনাক্কি রাশিমালায় নেই, 21 আছে। আজ উঠি বদরুল। জি আচ্ছা স্যার, আপনার কাছ থেকে জ্ঞানের কথা শুনে মনটা বড়ই ভালো হয়েছে। তুমি তো মনে হয় কিছু বুঝতে পারোনি। স্যার বুঝেছি, আপনি জলের মতো বুঝিয়ে দিয়েছেন। আপনার মতো একজন শিক্ষক পেলে মেট্রিকে অঙ্কে লেটার থাকতো। স্যার ছাতাটা নিয়ে যান, বৃষ্টি নামলো বলে। আচ্ছা স্যার, বৃষ্টির ফোঁটাও কি পিবোনাক্কি রাশিমালার মতো পড়ে? মনসুর সাহেব জবাব দিলেন না। তার ক্ষীণ সন্দেহ হলো, ছেলেটা তার সাথে রসিকতা করার চেষ্টা করছে। রাস্তায় নামতে বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি মাথায় নিয়ে তিনি ডাক্তার বজলুর রহমানের ফার্মেসিতে উঠলেন। ফার্মেসি অন্ধকার, কাটআউট জ্বলে গেছে। মোমবাতি জ্বলিয়ে বজলুর রহমান সাহেব জমিয়ে গল্প করছেন। কয়েকজন আগ্রহী শ্রোতা তাকে ঘিরে আছে। টেবিলে মরিচ দিয়ে মাখা মুড়ি। মরিচ একটা ঠেসে দেওয়া হয়েছে, যে ঘরে পা দিতেই মরিচের গন্ধ নাকে হলো। মনসুর সাহেবকে দেখে বজলুর রহমান বললেন, স্যার আসুন, মুড়ি খান।
হেড স্যার বলেছে আপনার চোখের সমস্যার কথা। বাতি নেই, চোখ দেখতে পারবো না। কম্পাউন্ডার ইলেকট্রিশিয়ানকে আনতে গেছে, বাতি আসুক তারপর চোখ দেখব। আড্ডায় একজন বলল, গল্পটা শেষ করুন। ভূতের গল্প হচ্ছিল। গল্পে বাধা পড়ায় সবাই খানিকটা বিরক্ত। মনসুর সাহেব এক কোনায় চেয়ারে গুটিসুটি হয়ে বসলেন। বদরুর রহমান ভূতের গল্প আবার শুরু করলেন। ছেলে মুশি সব ভূতের গল্প, শুনতে ইচ্ছে করছে না। মনসুর সাহেব বাধ্য হয়ে শুনছেন। ঘটনাটা বরিশাল ঠিক না, পিরোজপুরের সাবডিভিশনের গোয়ারেখা গ্রামে। আমার নিজে দেখা। অন্যের কাছে শোনা গল্প হলে আপনাদের বলতাম না। তখন ঢাকা মেডিকেলে সেকেন্ড ইয়ারে পড়ি। আমার ছোট মামার বিয়ে করেছেন গোয়ারেখা গ্রামে। আমাকে একবার পাঠালেন মামিকে পৌঁছে দিতে। আমি ভেবেছি যাব, মামিকে পৌঁছে দিয়ে পরের দিন চলে আসব। মেডিকেল কলেজ খোলা, ইচ্ছে করলেও থাকার উপায় নেই। পৌঁছার পর এমন বিপদে পড়লাম, শুরু হলো লঞ্চ স্ট্রাইক। ওই সময় অঞ্চলের কায়দা কানুনই অন্যরকম। একটা কিছু শুরু হলে আর শেষ হয় না। 10 দিন ধরে চলল স্ট্রাইক। আমি তিক্ত বিরক্ত। যাব কিভাবে? যোগাযোগের একটা ব্যবস্থা, লঞ্চ বা স্টিমার। ইচ্ছে করছে সাতটি রওনা দিয়ে যাই। এই সময়ের ঘটনা, গোয়ারেখা গ্রামের জঙ্গলে একটা ডেড বডি পাওয়া গেছে। কেউ মেরে ফেলে গেছে। টাটকা ডেড বডি, নাক দিয়ে মুখ দিয়ে তখন রক্ত পড়ছে। এক গরুর রাখাল জঙ্গলে গিয়েছে গরু খোঁজে, সেই ডেড বডি প্রথম দেখল। গ্রামের সমস্ত লোক ভেঙে পড়ল। অপরিচিত মানুষকে ডেড বডি আগে কেউ কখনো দেখায়নি। মধ্যবয়স্ক একজন মানুষ, পরনে নীল লুঙ্গি, গায়ে পতুয়ার মতো একটা জিনিস। মাদ্রাসার কম বয়সী তালিবুল ইলমদের যেমন অল্প কয়েকটি গোছা দাড়ি থাকে, সেরকম দাড়ি। পুলিশে খবর দিয়ে সেই উপায় নেই। সরফকাঠি থানা 17 মাইল দূরে। গ্রামের লোকজন পরামর্শ করে জানাজা পড়ে গোর কবর দিয়ে ফেলল। সকালবেলা কবর দিয়েছে, সন্ধ্যাবেলায় পুলিশ এসে উপস্থিত। ওদের নিজেদের স্পিড বোর্ড আছে। পটপট করে সরফকাঠি থানার সেকেন্ড অফিসার 4 জন কনস্টেবল নিয়ে হাজির। এসেই বিরাট হম্বিতম্বি। কেন পুলিশকে খবর না দিয়ে ডেড বডি কবর দেওয়া হলো? এর মধ্যে রহস্য আছে। তিনি কাউকে ছাড়বেন না, প্রয়োজনে গ্রাম শুদ্ধ বেঁধে নিয়ে যাবেন। পয়সা খাওয়ার মতলব আর কি? গ্রাম অঞ্চলের খুন খারাপি হওয়া মানে পুলিশের জন্য ঈদ উৎসব। আসামি ফরিয়াদি দুই তরফ থেকেই স্রোতের মতো টাকা আসতে থাকে। গ্রামের মুরব্বীরা চাঁদা তুলে 1000 খানিক টাকা সেকেন্ড অফিসার সাহেবকে আপাতত ঠান্ডা করলো। ডাব টাব কিনে আনলো। সেকেন্ড অফিসার সাহেব বললেন, গোর খোদাই করে ডেড বডি তোলো, আমি দেখব। সবাই বলল, সন্ধ্যাবেলা এই কাজটা করা ঠিক হবে না। ভদ্রলোক হুঙ্কার দিয়ে বললেন, পুলিশের কাছে আবার সকাল সন্ধ্যা কি? কবর খোঁড়া শুরু হলো। গ্রামের সব লোক ভেঙে পড়ল। আমিও কৌতূহলী হয়ে গেলাম। 2টা হ্যাজক বাতি জ্বলানো হয়েছে। অনেকেই এসেছে হারিকেন হাতে। কবর খুঁড়ে সবাই হতভম্ব, কারণ ডেড বডির গায়ে কাফনের কাপড়টা নেই। ডেড বডি তার কাফনের কাপড় নিজেই খেয়ে ফেলেছে। সবটা খেতে পারেনি। খানিকটা কাপড় মুখ থেকে বের হয়ে আছে। আড্ডায় অপ্রুত গুঞ্জন উঠল। 2 জন একসঙ্গে বলল, তারপর? বজলুর রহমান সিগারেট ধরাতে বললেন, পরের ব্যাপারটা আরো ভয়াবহ। দাঁড়ান বলছি, চাটা খেয়ে নেই। কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। মনসুর সাহেব অসহ্য লাগছে। এই গল্পটা বাকি অংশ শোনার তার ধৈর্য নেই। তিনি উঠে দাঁড়ালেন। বজলুর রহমান সাহেব, আমি আজ উঠি, আরেকদিন আসবো। আরে বসুন, চোখটা দেখে দিই। বাতি নেই, দেখবেন কি? গল্পের শেষটা শুনে যান, গল্পটা ভয়ঙ্কর। ইচ্ছে করছে না। মনসুর সাহেব ঘরের বাইরে পা দিলেন। পোটা বৃষ্টি পড়তে শুরু করছে। তিনি দ্রুত হাঁটলেন। তার মন বলছে কি একটা জিজ্ঞাসা যেন বাকি আছে। একটা কিছু ভুল হয়ে গেছে। তিনি সেই ভুল ধরতে পারছেন না। মনের অস্বস্তি দূর হচ্ছে না। ছোট বাজার ছাড়িয়ে যখন কাঁচা পথে
উঠে এলেন তখনই নিজের অস্বস্তির কারণ ধরতে পারলেন। ছাতা ফেলে এসেছেন, এখন ফিরে গিয়ে ছাতা আনতে যাবার অর্থ হয় না। বৃষ্টি চেপে এসেছে, চারদিকে ঘোর অন্ধকার। তিনি ভিজে সার হয়েছেন। কাগজগুলো না ভিজলেই হলো। কাগজগুলোর জন্যই তার দুশ্চিন্তা। চিনি আর লেবু কেনা হয়নি। আজ রাতে লেবু শরবত খাওয়া যাবে না। তার চেয়েও বড় সমস্যা, ভাত রাঁধতে হবে। ডিম নিশ্চয়ই আছে। ভাত আর ডিম ভাজি। রান্না তেমন জটিল নয়, চুলা ধরাতেই জটিল। আজ এই পর্যন্তই দ্বিতীয় পর্বের। আমাদের পর্বটি দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্নভবন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। আমাদের বিজ্ঞানী কল্পকাহিনী শূন্যের দ্বিতীয় পর্ব এখানেই শেষ। এরপরে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।